গুচ্ছের যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন তোমাদেরকে খুব ভালো নাম্বার তুলতে হবে, কারণ এই দুইটা সাবজেক্ট প্রথমত কঠিন, দ্বিতীয়ত বাধ্যতামূলক উত্তর করতে হচ্ছে। ফলে পদার্থবিজ্ঞান এবং রসায়ন তোমাকে কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে? তোমাকে যেটা করতে হবে, গুচ্ছের বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলোকে খুব ভালো করে সমাধান করতে হবে পদার্থবিজ্ঞান এবং রসায়নে, এবং দেখতে হবে যে পদার্থবিজ্ঞান এবং রসায়নের আগের যে প্রশ্নগুলো হয়েছে গুচ্ছের সেগুলো কোন কোন টপিক থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে, সেই জায়গাগুলো তোমাকে একদম ক্লিয়ার রাখতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, পদার্থবিজ্ঞান এবং রসায়নের বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর এখন যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা হচ্ছে 2026 সালে, যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাস্ট, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষিগুচ্ছ, সবগুলো কোশ্চেন তোমাকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলোকে তোমাকে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে তুমি যেই গাইডটাই পড়ো না কেন পদার্থবিজ্ঞান এবং রসায়নের জন্য, সেই গাইডের যেই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, সেগুলোকে তুমি সমাধান করবে। এখন সমাধান করতে গিয়ে যদি তোমার এমন হয় যে তুমি কোনো একটা টপিক পারতেছো না বা কোনো স্পেসিফিক চ্যাপ্টার তুমি পারতেছো না, তাহলে সেই চ্যাপ্টার তুমি ব্যাক যাও, ইন্টারমিডিয়েটের সিলেবাসে ব্যাক যাও। তুমি কী করো যে সেই সিলেবাসটা বা সেই চ্যাপ্টারটা বা সেই টপিকটা একদম শুরু থেকে আবার পড়ো, তোমার মেন বই থেকে পড়ো, বা তুমি ইউটিউবে কোনো একটা লেকচার দেখো, ভিডিও দেখো, দেন হচ্ছে টপিকটাকে ক্লিয়ার করে ফেলো, তাহলে তোমার জন্য উপকার হবে। তুমি হচ্ছে যে এই যে এতদিন তুমি ভালো কোনো জায়গায় হয়তো চান্স পাও নাই, বা তুমি ওয়েটিং লিস্টে আছো, সেটা যেন গুচ্ছতে গিয়ে আর না হয়। গুচ্ছতে চান্স না পাইলে কিন্তু তোমার সমস্যা কোন জায়গায় হচ্ছে? তোমার সমস্যা হচ্ছে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে অথবা প্রাইভেটে ভর্তি হতে হবে। ওকে, এবার তুমি কেমিস্ট্রিতেও সেম কাজ করতে হবে। কেমিস্ট্রিতে একটু তোমার সমস্যা হবে এই কারণে যে কেমিস্ট্রির মানে হচ্ছে যে কোশ্চেনের ভ্যারিয়েশন অনেক বেশি হয়। কেন? কারণ তুমি যদি জৈব যৌগই ধরো, জৈব যৌগ থেকে অনেক ধরনের প্রশ্ন করা যায়। তুমি যদি গাণিতিক যেই রসায়ন আছে, যেটাকে আমরা গুণগত রসায়ন বলি, বা তোমার বিভিন্ন যে সমীকরণ ভিত্তিক যেই চ্যাপ্টারগুলো, সেগুলোতে কোশ্চেন করা যায় নানাভাবে। ফলে তোমাকে ওখানকার বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে। তাহলে তুমি যদি তোমার কেমিস্ট্রির কোনো চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার না থাকে, বা তুমি সেটা যদি না পারো, তাহলে তুমি সেটা ইন্টারমিডিয়েটের বই ধরে আবার শুরু থেকে সেই চ্যাপ্টারটা শেষ করো, এবং ইউটিউবের কোনো একটা লেকচার দেখো। এবার আসতেছি আমি উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান। উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের যে কোনো একটা তুমি দাগাইতে পারো, অথবা দুইটাই দাগাইতে পারো, ঠিক আছে? দুইটাই দাগানো আমার মতে বেস্ট হবে, কারণ বাংলা ইংলিশ দাগানো বুদ্ধিমানের কাজ হবে না। বাংলা ইংলিশ দাগাইলে তুমি কোনো হয়তো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা না। কিন্তু তুমি যদি বায়োলজি এবং হায়ার ম্যাথ দুইটাই দাগাও, তাহলে তুমি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে সবগুলো সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। তাহলে খেয়াল করতে হবে যে তুমি যদি বায়োলজি এবং হায়ার ম্যাথ দুইটাই দেখাও, তাহলে তোমাকে দুইটার জন্য খুব স্ট্রং প্রিপারেশন নিতে হবে, রাইট? এখন এগুলোর প্রিপারেশন কীভাবে নিবে আমি একটু পরে আসতেছি। কিন্তু তুমি মনে করো যে ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ পড়োই নেই, সেটা অপশনাল সাবজেক্টও ছিল না, তাহলে কিন্তু তোমাকে আর হায়ার ম্যাথ আনসার করার দরকার নাই, তুমি বাংলা বা ইংলিশ যে কোনো একটা আনসার করবা। অথবা এমন যদি হয় যে তোমার ইন্টারমিডিয়েটে তুমি বায়োলজি পড়োই নেই, সেটা অপশনাল সাবজেক্ট হিসেবেও ছিল না, তাহলে তুমি বায়োলজি আনসার করার দরকার নাই, তুমি বাংলা বা ইংলিশ যে কোনো একটা আনসার করো। বাট তোমার যদি সেটা অপশনাল সাবজেক্ট হিসেবেও থাকে, বা মেন সাবজেক্ট হিসেবে থাকে হায়ার ম্যাথ এবং বায়োলজি যে কোনো একটা, তাহলে তুমি দুইটাই দাগাও, অর্থাৎ হায়ার ম্যাথও দাগাও, বায়োলজিও দাগাও, বাংলা ইংলিশ দাগানোর দরকার নাই। এবার আসতেছি আমার কথা, সেটা হচ্ছে যে তোমরা কীভাবে বায়োলজির প্রিপারেশন নিবা এবং কীভাবে হায়ার ম্যাথের প্রিপারেশন নিবা। হায়ার ম্যাথ হচ্ছে তুমি নিয়মভিত্তিক প্রিপারেশন নিবা। মনে করো যে সাপোজ তুমি একটা চ্যাপ্টার ধরলা, চ্যাপ্টারের নাম হচ্ছে সাপোজ বাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যার তুমি নিয়মগুলো শিখবা, যে কোন অঙ্ক কোন নিয়মে করতে হয়। দেখবা যে সেখানে খুব বেশি হলে 10-12টা নিয়ম আছে, যেগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে বা যেগুলো জানা দরকার। তাহলে এই 10-12টা নিয়ম শেখার পরে তুমি কী করবা, এই 10-12টা নিয়ম থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা করে অঙ্ক করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্ক করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা করো, রাজশাহীর একটা করো, গুচ্ছের একটা করো, কৃষি গুচ্ছের একটা করো, বা তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এবারে যে প্রশ্ন, সেখানে যদি প্রশ্ন এসে থাকে তুমি সেটা সমাধান করো। তাহলে তুমি দেখো যে তুমি পারতেছো কিনা। তুমি যদি পারো, তাহলে তুমি বুঝবা যে এই বাস্তব সংখ্যার চ্যাপ্টার তো তোমার ক্লিয়ার। একইভাবে তুমি জটিল সংখ্যা ধরো, একইভাবে তুমি বহুপদী ও বহুপদী সমীকরণ ধরো, একইভাবে তুমি ত্রিকোণমিতি ধরো, একইভাবে তুমি অন্যান্য যে চ্যাপ্টারগুলো সেগুলো ধরো। বায়োলজির ক্ষেত্রে যেটা করতে হবে, তোমাকে মেন বইয়ের পড়াটার
গল্প আকারে মনে রাখতে হবে যে আসলে কোন জিনিসটা কী, কেন। যেমন ব্লাড যদি তুমি পড়ো, রক্ত যদি তুমি পড়ো, যে রক্তের বিভিন্ন উপাদানগুলো তুমি মনে রাখো হচ্ছে যে একটু বাস্তবতার ভিত্তিতে। মনে করো তুমি প্র্যাকটিক্যাল ক্লাসে বসছো, প্র্যাকটিক্যাল ক্লাসে বসে তুমি রক্ত দেখতেছো যে রক্তের উপাদানগুলো কী কী, সেখানে রক্তরস আছে, তারপর হচ্ছে তোমার রক্তরসে আবার নানা রকম উপাদান আছে, রক্তের বিভিন্ন উপাদান আছে, আবার সেগুলোর নির্দিষ্ট আয়ু আছে, সেগুলোর নির্দিষ্ট রাসায়নিক কেমিক্যাল এলিমেন্ট বা উপাদান আছে। তাহলে তুমি এগুলা ঘেঁটে ঘেঁটে জিনিসটাকে অনুধাবন করার চেষ্টা করো। দেন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে সমাধান করবা। রক্ত থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কী প্রশ্ন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী আসছে, গুচ্ছ থেকে কী আসছে, জাহাঙ্গীরনগরে কী আসলো, রাজশাহী কী আসলো, চট্টগ্রামে কী আসলো, কৃষি গুচ্ছতে কী আসলো। এভাবে করে তুমি হচ্ছে যে বিষয়গুলোকে প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা টপিক তোমাকে শেষ করতে হবে। কারণ বায়োলজির প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন হতে পারে, তোমরা সেটা ভালো করে জানো। সো তোমরা হচ্ছে যে একটু কষ্ট করতে হবে, কারণ তোমরা আগে কিন্তু অলরেডি কষ্ট করে ফেলেছো 2 বছর বা এখন অ্যাডমিশন টেস্টের সময়। এখন তোমাকে হচ্ছে এটা বারবার রিভিশন দিতে হবে এবং তোমার এটা বোরিং লাগতে পারে। অনেক দিন ধরে তুমি পড়তেছো, এই জন্য তোমার বোরিং লাগতে পারে। এই বোরিং লাগানোর জন্য তোমাকে মোটিভেটেড হতে হবে নিজেকে। তো মোটিভেটেড হওয়ার জন্য তুমি চিন্তা করতে হবে যে আসলে তোমার গুচ্ছতে যদি চান্স না হয় তাহলে তোমার কী হবে? তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, নাহলে প্রাইভেটে ভর্তি হতে হবে। এখন প্রাইভেটে যদি তোমার বাবা-মার যদি সামর্থ্য না থাকে, তাহলে সেটা কি তোমার বাবা-মার জন্য একটা বার্ডেন হয়ে যাবে না? অবশ্যই হয়ে যাবে। তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। যদি অন্যরা পারে আমি কেন পারবো না? তোমাকে এভাবে করে চিন্তা করতে হবে এবং তোমার নিজের মোটিভেশন নিজেকেই আসলে নিতে হবে। কারণ আমি তোমাকে মোটিভেশন দিলে কাজ হবে না, বা তোমার ভাইয়া বা কোনো এক টিচার তোমাকে মোটিভেশন দিলেও খুব বেশি কাজে আসবে না। নিজেই চিন্তা করতে হবে যে আসলে তোমার কেন চান্স পাওয়া জরুরি। তাহলে তোমরা ভালো থাকো। আশা করি তোমরা এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা তারা গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স করে নিতে পারবা। আর নাম্বার বেশি তোলার চেষ্টা করবা। চেষ্টা করবা যে 65+ নাম্বার তোলার জন্য। তাহলে তুমি ভালো জায়গায় ভর্তি হতে পারবা। মানে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা। আর যদি 60 নিচে চলে যায় কিন্তু তখন তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা না। ভালো সাবজেক্টেও ভর্তি হতে কষ্ট হবে। সো সবাই ভালো থাকো। পরে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।